গ্রহণযোগ্য নির্বাচনেই গণতান্ত্রিক উত্তরণ দেখছেন মির্জা ফখরুল। সব দলকে ভোটে অংশ নেয়ার আহ্বান। দেশ গঠনের প্রতিশ্রুতিতে ঐক্যবদ্ধ হতে বললেন গোলাম পরোয়ার। আইনি ভিত্তি না দিয়েই জুলাই সনদ সইয়ের অভিযোগ আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষরের ঘোষণা। ই কমার্সের মতোই ডিসকাউন্ট টোপে ফেলে বিমানের টিকিট কারসাজি, গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। নীতিমালার অভাবেই প্রতারণা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ, নিরাপত্তা হুমকিতে পড়ার শঙ্কা আন্দোলনকারীদের, সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গ্রহণযোগ্য নির্বাচনেই গণতান্ত্রিক উত্তরণ দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোটখাটো সমস্যা দূরে রেখে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের। আদর্শগত মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে ফ্যাসিস্টের প্রত্যাবর্তন ঠেকাতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। এদিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি এখনই নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মিলন মেলার আয়োজন করে পত্রিকাটি, যেখানে সরকার, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গিয়েছিল। তরুণ ছাত্র জনতা অতীতের সেই মিথ ভেঙে দিয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। যে বাকশাল ১৯৭৫-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে বাংলাদেশে, এবং সেই ন্যারেটিভ বাংলাদেশকে কোন খাদের কিনার পর্যন্ত নিয়ে গিয়েছিল সেটা আমরা সবাই অবগত আছি। প্রতিদিন এই জেনারেশন জি আমাদের এই অতীতের মিথ ভেঙে একটা রেভলিউশন নিয়ে আসবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবাদপত্রের স্বাধীনতা লুণ্ঠন করে একদলীয় শাসন কায়েম করেছিল বিগত স্বৈরাচার সরকার। রাজনৈতিক পরিবর্তনের পর ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি এখনই নিতে হবে। প্রায় ১,৫০০ ছাত্র জনতার প্রাণ গিয়েছে, ৩০-৪০ হাজার ছাত্র জনতা তারা আহত, ক্ষতবিক্ষত হয়ে এখনো কাতরাচ্ছে সেই ক্ষতচিহ্ন নিয়ে। আমাদেরকে তারা বলছে, তাদের আত্মার ক্রন্দন হলো যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার, যারা এর দায়িত্বে আছে, তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে, অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আদর্শগত মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে সব দল মত একত্রিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার, আমাদের এদেশের ছাত্রগণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফেসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোটখাটো সমস্যা দূরে রেখে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটোখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। আগামী দিনে সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আপনাদের পরামর্শ চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চললেও অন্তঃকন্দল থামাতে হিমশিম খাচ্ছে বিএনপি। বিরোধ নিরসনে গুলশান কার্যালয়ে প্রায় দিনই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন দলটির দায়িত্বশীল নেতারা। বিএনপির হাইকমান্ডের বিশ্বাস, মনোনয়ন যুদ্ধে একাধিক মুখ থাকলেও ধানের শীষের প্রার্থী ঘোষণার পর বদলে যাবে পরিস্থিতি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট।
সারা দেশে আসন ভিত্তিক গণসংযোগে ব্যস্ত বিএনপির মিত্র থেকে প্রতিপক্ষ বনে যাওয়া জামায়াত ইসলামীর প্রার্থীরা। উল্টো চিত্র বিএনপি শিবিরে এক এক আসনে দলটির মনোনয়ন চান অন্তত 4 থেকে 5 জন প্রার্থী। আর এতে বিভিন্ন আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রভাব পড়ছে ভোটের মাঠে। মোহাম্মদ সাইফুল। এমন বাস্তবতায় ঢাকার মনোনয়ন প্রত্যাশীরা সতর্ক। অভ্যন্তরীণ বিবাদে না জড়িয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটারদের মন জয়ে, খাল পরিষ্কার, নিম্ন আয়ের মানুষকে অনুদান, দুর্ঘটনায় ছুটে যাওয়া সহ নানা সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন ঢাকা 18 আসনের 2 হেভিওয়েট প্রার্থী। প্রত্যাশা ইতিবাচক রাজনীতির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণের। এলাকাবাসী চায় একজন পরিচ্ছন্ন ভালো মানুষ এই এলাকায় আগামীতে নির্বাচন করুক, যাতে বিএনপিকে নিয়ে, বিএনপির ওই ক্যান্ডিডেটকে নিয়ে প্রশ্ন করতে না পারে। যে বিএনপিকে ভালোবাসে সেই বিএনপির সিদ্ধান্তকে ভালোবাসবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই কাজ করবে। সমস্যা সবচেয়ে বেশি প্রকট রাজধানীর বাইরে। কোনো কোনো আসনে 8 জন, কোথাও বা 10 জনেরও বেশি আছেন মনোনয়ন প্রত্যাশী। এই যেমন নেত্রকোনা 3। মনোনয়ন নিশ্চিতে জোরে সোরে কাজ করছেন প্রতিদ্বন্দ্বীরা। সবাই নিজেকে দাবি করছেন যোগ্য হিসেবে। বিতর্কিত লোক নিয়ে উনি কোনো রিস্ক নেবেন না, যে গতানুগতিক দ্বারাই যে অমুককে দিতে হবে এরকম কোনো কথা না। কাজের মূল্যায়নের ভিত্তিতে যাকেই মনোনয়ন দেবে দল থেকে তার নির্বাচনে আমি করব। মনোনয়ন প্রত্যাশীদের কৌশলী অবস্থানে সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব। মনোনয়ন নিয়ে বিতর্ক এড়াতে আগেভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে খোলামেলাভাবে কথা বলছেন তারা। আমাদের দলের মনোনয়ন মোটামুটি চেয়ারম্যান সাহেব ফাইনাল করে ফেলছে, আমাদের সাথে কনসাল্ট করেই করেছে উনি। আমি তো মনে করি যে এই মাসের মধ্যে আমাদের মনোনয়ন বের হয়ে যাবে। দল থেকে কিছু কিছু প্রার্থীকে ডাকা হচ্ছে, স্থায়ী কমিটির 2-1 সদস্য তাদের ইন্টারভিউ নিচ্ছেন। নেয়ার পরে অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে আলাপ করে তখন সিদ্ধান্ত দেওয়া হবে। নেতাদের মতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা তা বাস্তব রূপ নেবে চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই। বিএনপি একটা গণসংগঠন, সেখানে তো কম্পিটিশন থাকবে, তবে এটা উত্তরণ করার মতো নেতৃত্ব আমাদের চেয়ারম্যান সাহেবেরা আছে, উনি এটা উত্তরণ করতে পারবে। যে যার কানেকশন কাজে লাগাচ্ছে। তবে বিএনপি দীর্ঘদিনের দল, আমরা দেখে শুনে যে আন্দোলন সংগ্রামে যার কন্ট্রিবিউশন আছে সেই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। এবার তফসিলের আগেই প্রতি আসনে একজন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন নেতারা। এরই মধ্যে বিরোধ কম এমন আসনের একক প্রার্থীদের টেলিফোন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আইনি ভিত্তি না দিয়েই জুলাই সনদ সই শুধু আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে এনসিপি। সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। জানান বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকার অভিযোগে স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের পর জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আবারও আনুষ্ঠানিক বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে শনিবার সকালে শুরু হওয়া এই রুদ্রধার বৈঠক শেষ হয় দুপুরে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই স্বাক্ষর করবে এনসিপি। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা প্রয়োজন। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ তারা প্রস্তুত করছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। তথাপিও সে আদেশের মধ্যকার বক্তব্য কি, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনো পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন, যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আশাবাদী হতে দেয় নাই। কোনো রাজনৈতিক দলের চাপে যেন জুলাই সনদ কাগজে সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান আখতার হোসেন। বলেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। এদিকে নির্বাচনী জোট প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি, তবে যে কোনো দলের সঙ্গেই আলোচনার ভিত্তিতে জোট করতে প্রস্তুত এনসিপি। আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে, আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে দেশ গঠনে জামায়াতে ইসলামীর 7 অগ্রাধিকার তুলে ধরেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ বাফেলোর আয়োজনে নাগরিক সংবর্ধনায় তিনি বলেন,
ক্ষমতায় গেলে দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জামায়াত। নিশ্চিত করা হবে নারীর সম্মান ও সর্বোচ্চ নিরাপত্তা। সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার করে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ারও আহ্বান জানান জামায়াত আমির। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফরে এসে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম নাগরিক সংবর্ধনায় যোগ দেন নায়াগ্রা ফলস খ্যাত নিউ ইয়র্কের বাফেলোয়। দেশ ও জাতি গঠনে 7টি অগ্রাধিকার তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান দুর্নীতির মূলোৎপাটন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন। শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা, যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, যে শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ গড়ার কারিগর বানাবে। আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না, এটাও এখানেও বিবেচ্য বিষয় নয়। দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। ক্ষমতায় গেলে নারীর সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথাও বলেন তিনি। আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি, তাদের দরজায় তালা পড়বে না, দরজা খোলা হবে তাদের জন্য। ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট কোথাও ন্যায় বিচার নেই মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই অপরাধ করুক না কেন সবার সমান বিচার হতে হবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তিনিও যদি কোনো অপরাধ করেন, তার মুখের দিকে আইন তাকাবে না। বিগত সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে এ সময় ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। এই বিধ্বস্ত, অসুস্থ, রুগ্ন অর্থনীতিকে আবার ইনশাআল্লাহ চাঙ্গা করে তোলা সম্ভব। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ বাফেলো আয়োজিত সংবর্ধনায় মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান সহ জামায়াত নেতারা বক্তব্য রাখেন। প্রবাসীদের ভোটার হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরও থাকছে, মা ইলিশ সংরক্ষণে অভয়াশ্রমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। জাল নৌকা নিয়ে নামার প্রস্তুতি জেলেদের, অন্য বছরের তুলনায় অভিযান সফল দাবি প্রশাসনের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে যুক্তরাজ্য, চীন, তুরস্ক ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কার্গো ভিলেজে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। সকালে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পুরো কার্গো কমপ্লেক্স। সেই সঙ্গে পুড়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। আগুনে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল এবং বহু আন্তর্জাতিক শিপমেন্ট ধ্বংস হওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ 10 থেকে 12 হাজার কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার এক সপ্তাহ পর শনিবার সকালে ভস্মীভূত কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, কার্গো ভিলেজের কোনো অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখতে ইংল্যান্ড, চীন, তুরস্ক ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি। তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনা যায়নি বলে মন্তব্য করেন উপদেষ্টা। এয়ারপোর্ট অথরিটি তাদের 4টা ইউনিট আছে, এই 4টা কিন্তু চলে আসছে 4 মিনিটের ভিতরে। ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। এদিকে ই পাসপোর্ট ব্যবহার করে প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ করতে শিগগিরই বিমানবন্দরে ই গেট খুলে দেওয়া হবে এবং তাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে একের পর এক পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তুলনামূলক বড় ডিসকাউন্টের ফাঁদে ফেলে আত্মসাৎ করা অর্থ পাচার করে বিদেশে পাড়ি জমাচ্ছে মালিকপক্ষ। খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে বিভিন্ন চক্র। ফরহাদুর রহমানের রিপোর্ট।
চলতি বছরের 2 আগস্ট হুট করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এই ঘটনায় সে সময় প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত 15 অক্টোবর ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও 20 তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়। বিশ্লেষণে দেখা যায় অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে একই কায়দায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির উপর। ভুক্তভোগীরা বলছেন বাজারে অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিত বেশি, ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। এই টিকিটগুলো আমাদের 3 মাস আগে কাটা, এখন আর যাত্রীর ফ্লাইট ডেট আইসা পড়ছে 1 সপ্তাহের ভিতরে। এখন আমরা এই টিকিটগুলো প্রায় প্রতিটা টিকিটে 40% 50% এক্সট্রা টাকা দিয়ে টিকিট ইস্যু করে যাত্রীকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। টিকিটটা আমি হাতে পাওয়ার পরে যদি সেটা টাকা তোলার ব্যাপারে, রিফান্ড করার ব্যাপারে যদি ট্রাভেলিং এজেন্ট পারে, এটা তো হওয়া উচিত না। কেন পালালেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে 3 প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। ফ্লাইফার ও বিজনেস পোর্টালের কাউকে না পেলেও কথা হয় ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যানের সঙ্গে। তার দাবি পালাতে বাধ্য হয়েছেন কর্মচারীদের প্রতারণায়। আমাদের এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, সে চেষ্টা করছিল প্রতিষ্ঠানটা চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার পরিচালকরা, তার কর্মকর্তা কর্মচারীরা অন্য ওটি এর সাথে যোগ সাজকে একটা বেইমানি করে আমার ছেলেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান টিকিট বিক্রির পর তার রিফান্ড বা রিইস্যুর সুযোগ থাকে কেবল যাত্রীর, কিন্তু নীতিমালা না থাকায় গ্রাহকের অনুমতি ছাড়াই বাংলাদেশে রিফান্ড করতে পারেন ওটিএগুলো। এসব কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অতিরঞ্জিত বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য ছাড়, এগুলোর উপর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। এখানে কোনো আইন নাই, যে আইনটা আছে সেটা একেবারে সিম্পল, স্বাভাবিক। এর আগে 2023 সালে লেটস ফ্লাই ও 2021 সালে 24ticket.com নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম গ্রাহক ও সাব এজেন্টদের প্রায় 15 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। নীতিমালা না থাকা এই খাতে তৈরি হয়েছে অরাজকতা। যাত্রীদের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অনেক ট্রাভেল প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করছেন এই খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার সরকারের কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবীরা। বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা গেলে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মধ্যে পড়বে দাবি করে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান নেতারা। চট্টগ্রাম বন্দরের নিউমরিন কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করছে শ্রমিক ও পেশাজীবীরা। শনিবার সকালে নগরীর আগ্রাবাদে শ্রমিক, ছাত্র, পেশাজীবী, নাগরিক ব্যানারে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বক্তারা চট্টগ্রাম বন্দরকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বন্দরকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। আমাদের বন্দর যদি দিতে হয়, কেন ওপেন টেন্ডার করা হচ্ছে না, এটা আজকে জাতি জানতে চায়। জনগণকে সাথে নিয়ে যে কোনো কর্মসূচি, কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের এই অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনব। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির স্বর্ণদ্বার উল্লেখ করে নেতারা বলেন, এটি বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, বিঘ্নিত হবে দেশের সার্বভৌমত্ব। এই ষড়যন্ত্র চক্রান্তর বিরুদ্ধে চট্টগ্রামের জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। বিশ্বের উন্নত বন্দর যদি করে 22 থেকে 24 বক্স, আমরা করি 20 থেকে 22 বক্স, পার্থক্য খুব একটা নাই। আমরা চট্টগ্রাম বন্দরকে কেন দিতে চাই? শুধুমাত্র দিতে চাই আমেরিকান প্রজেক্ট এখানে বাস্তবায়ন করার জন্য। সমাবেশ থেকে চট্টগ্রাম বন্দর রক্ষায় আগামী 23 নভেম্বর ফেসিবাদ বিরোধী বামফ্রন্টের সমাবেশ ও 1 নভেম্বর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানানো হয়। ফেতিসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, টেকনোক্র্যাট প্রশাসনের হাতে যাচ্ছে গাজার শাসনভার, জানালো হামাস, ফাতাহ। থাকবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের ভূমিকা, বলছে যুক্তরাষ্ট্র। দেশের জিডিপিতে ঢাকা জেলার অবদান 46%, যেখানে সবচেয়ে বেশি 55.58% অবদান রাখছে উৎপাদন খাত, আর সেবা খাত থেকে আসছে 44.2%। ডিসিসিআই এর ইকোনমিক পজিশন ইন্ডেক্সে উঠে এসেছে এসব তথ্য। এ সময় অনানুষ্ঠানিক খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের তাগিদ উঠে আসে আলোচনায়।
তিলোত্তমা নগরী ঢাকা। মোট রপ্তানি আয়ের 40% আসে এখানকার কারখানাগুলোর উৎপাদিত পণ্য থেকে। একইভাবে মোট কর্মসংস্থানের 40% মানুষ কাজ করেন এই শহরে। এভাবেই রাজধানী ঢাকা জিডিপিতে অবদান রাখে 46%। শনিবার রাজধানীতে ডিসিসিআইয়ের একটি অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ করা হয় ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই, যেখানে জানানো হয় ঢাকার অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে উৎপাদন খাত 55.8%, দ্বিতীয় ছোট ব্যবসা 49.7% ও তৃতীয় সেবা খাত 44.2%। এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নির্ভর প্রতিবেদন নয়, বরং এটি একটি কার্যকর নীতি নির্ধারণ সহায়ক হাতিয়ার। অর্থনীতির গতি ধরে রাখতে অনানুষ্ঠানিক খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ উঠে আসে আলোচনায়। বাংলাদেশের অর্থনীতি কিন্তু ইনফর্মাল সেক্টরের উপর দাঁড়িয়ে আছে বলতে গেলে। 87 থেকে 85 থেকে 87 এর মধ্যে কিন্তু জিডিপি আসে ইনফর্মাল সেক্টর থেকে। যখন আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছিল কম্পেয়ার টু দ্যাট টাইম, এখন কি এটা হায়ার কিনা? দ্যাট উড বি ওয়ান অফ দ্য কোশ্চেনস। যদি হায়ার হয় ইজ গুড, উই হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াই ইট ইজ হায়ার। এই সময় অর্থনীতির সূচক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ইপিআইতে কৃষিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন আলোচকরা। ডিসিসিআই জানায় গার্মেন্টস, ব্যাংক, আবাসন সহ 8টি খাত নিয়ে তৈরি করা হয়েছে ইপিআই। 3 মাস পর পর প্রকাশ করা হবে এই প্রতিবেদন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মা ইলিশ সংরক্ষণে অভয়াশ্রমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। পদ্মা ও মেঘনা সহ অন্য সব অভয়াশ্রম এবং সাগরে আবারও মাছ ধরতে নামবেন জেলেরা। এরই মধ্যে জাল ও নৌকা মেরামত সম্পন্ন করেছেন তারা। প্রশাসনের দাবি, অন্য বছরের চেয়ে এবার অভিযান বেশি সফল হয়েছে। আর মৎস্য বিজ্ঞানীরা বলছেন, ডিমের পর জাটকা সংরক্ষণ করা গেলে বাড়ানো যাবে ইলিশের উৎপাদন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। মাছ ধরার প্রস্তুতির অংশ হিসেবে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। পদ্মা ও মেঘনা নদীর পাড়ের উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত জাল ও নৌকা নিয়ে শুরু হবে জলের সঙ্গে জেলেদের মিতালি। তবে নিষেধাজ্ঞার আগেও ধরা পড়েনি আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ। তবে নিষেধাজ্ঞার পরও পর্যাপ্ত মাছ জালে ধরার পড়া নিয়ে শঙ্কায় জেলেরা। তবু আশা ছাড়েননি তারা। 22 দিনের অভিযানে বহুত কষ্ট হয়েছে, মাছ বসে আমি কিছু নেই, আর তো মাছ পাই না। ওখানে আল্লাহ দি বাসায় অভিযান গেলে নামবো। এদিকে অন্য বছরের চেয়ে এবার কর্মসূচি সফল হয়েছে জেলা প্রশাসনের। আর ডিম ছাড়ার পর ঝাটকা সংরক্ষণ করতে পারলে এর সুফল মিলবে বলছেন ইলিশ গবেষক। এবারে ডিম ছাড়ার হার যেটা দাঁড়াতে যাচ্ছে, তাতে পরবর্তী চ্যালেঞ্জ অর্থাৎ পোনা ঠিকমতো ঝাটকা ঠিকমতো ঠেকাতে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকবে। 350-এর উপরে আমরা অভিযান করেছি, 41টা মোবাইল কোড করেছি। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে এই মা ইলিশ রক্ষা অভিযানটা সফল হয়েছে। অন্যদিকে পটুয়াখালীর উপকূল জুড়ে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। ট্রলারে জাল তুলছেন, কেউ সমুদ্রে নেয়ার জন্য বাজার থেকে কিনছেন নিত্যপণ্য। অনেকে ট্রলার মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা জালটা রেডি করছি, 12 বেলা রেডি হয়েছি। এখন এই রেতে 12 দেরি, আর নইলে আগামী দিনেও 12 দেরি। জেলেরা জানান, মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞায় 3 সপ্তাহ ধরে বেকার বসেছিলেন। আয় বন্ধ থাকায় বেড়েছে ঋণের বোঝা। আবহাওয়া অনুকূলে থাকলে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা তাদের। 22-23 দিন পর্যন্ত বয়ে রয়েছি, মনে করেন আমাকে চলতে ফিরতে খুব কষ্ট। আমার নালা বাসা গুছিয়ে গেছে, সাগরে রওনা করছি, যে আবহাওয়া ভালো থাকে, তাই তো মনে করেন গেল আলহামদুলিল্লাহ ভালোই। জেলায় নিবন্ধিত প্রায় 80,000 জেলের মধ্যে 69,043 জনকে 25 কেজি করে চাল সহায়তা দেয়া হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধবিরতি বজায় রেখে গাজার প্রশাসন একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো। এদিকে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে। তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি। তবে এখনও অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ, জ্বালানি ও ওষুধ সরবরাহ।
জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় মানবিক সংকট অপরিবর্তিত। ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। মারাত্মকভাবে কমে এসেছে চিকিৎসা ও আশ্রয় সুবিধা। শীত আসার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিতে পারে বিপর্যয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন গাজায় ত্রাণ বিতরণে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA কোনো ভূমিকা রাখবে না। গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ। এরই মধ্যে গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা চালাতে থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিম তীরেও পরিস্থিতি উদ্বেগজনক। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রহণযোগ্য নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ দেখছেন মির্জা ফখরুল। সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান। দেশ গঠনের প্রতিশ্রুতিতে ঐক্যবদ্ধ হতে বললেন গোলাম পরোয়ার। আইনি ভিত্তি না দিয়েই জুলাই সনদ সইয়ের অভিযোগ আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষরের ঘোষণা। এবং ই-কমার্সের মতোই ডিসকাউন্ট টোপে ফেলে বিমানের টিকিট কারসাজি। গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। নীতিমালার অভাবেই প্রতারণা। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে এবার যুক্ত হবেন গোলাম রাব্বি। আলিফ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।